নমস্কার, এডুকেশন গ্রাউন্ড বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো রিসেন্টলি ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা পরবর্তীতে আলোচনার মাধ্যমে সিজ ফায়ার করা হয়েছে এবং বর্তমান সময়ে কিন্তু তার বিরতি চলছে। এবং ভারতের তরফ থেকে কিন্তু বলা হয়েছে বারংবার, এই যে বর্তমানে যে সিজ ফায়ার হয়েছে এটা কিন্তু সাময়িক স্থগিত, কেননা ভারতের এরকম সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপারেশন এখন চলতেই থাকবে। এটা নিউ নর্মালে পরিণত হয়েছে। কেননা পাকিস্তানের যদি তারা সন্ত্রাসবাদকে ফান্ডিং করে এবং সন্ত্রাসবাদের দ্বারা ভারতের ভেতরে ঢুকে অনবরত একটা উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি করে এবং সাধারণ মানুষকে তাদের জন্য প্রাণ দিতে হয়, সেটা কিন্তু আর মানবে না ভারত। এবং তাদেরকে ওয়ার্নিংও দিয়ে দেওয়া হয়েছে যে ব্যবসা এবং কথা আলোচনা একসাথে চলবে না, টেরর এবং বিজনেস ট্রেড একসাথে চলবে না, টক অ্যান্ড টেরর একসাথে হবে না, এবং জল এবং রক্ত একসাথে বইবে না। এটা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলে দিয়েছেন। তো স্বাভাবিকভাবেই ভারত তার অপারেশন জারি রাখবে এবং তারপরেও অপারেশন করে কিন্তু সন্ত্রাসীদের অ্যাটাক করেছে এবং তাদের মারতেও সমর্থ হয়েছে, দেখা গেছে। আমরা এর আগেও এর পূর্বে ভিডিওতে আলোচনা করেছি। এখন আলোচনা হচ্ছে ভারতের তরফ থেকে আক্রমণ করা হয়েছে পাকিস্তানে, এবং পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছে যে তারা ভারতের যে এয়ারক্রাফট জেট প্লেন সেগুলোকে 5টি রাফায়েলকে মারতে সমর্থ হয়েছে, আর কি তাদের মিসাইলের মাধ্যমে তাদেরকে ধ্বংস করতে সমর্থ হয়েছে। তো যদিও তাদের তরফ থেকে কোনো ফিজিক্যাল প্রমাণ কিন্তু দেখাতে পারেনি, যে ছবি বা কিছু এরকম কিন্তু দেখাতে পারেনি, কিন্তু ভারতের তরফ থেকে যেদিন সিজ ফায়ার ঘোষণা করা হলো তারপরে কিন্তু প্রেস ব্রিফিং এর মাধ্যমে সমস্ত ইমেজ দেওয়া হয়েছে, কোন বেসে ধ্বংস করা হয়েছে, কোন বেস কতটা ধ্বংস হয়েছে, তার বিফোর ইমেজ আফটার ইমেজ সব কিন্তু দিয়ে কিন্তু প্রকাশ করা হয়েছে। তো যথেষ্ট প্রমাণ সামনে নিয়ে আসা হয়েছে, এবং এর থেকে কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে ভারতের ক্যাপাবিলিটি, ভারতের সৈনিক কতটা দক্ষ, এবং ভারতের কাছে যেসব এয়ার ডিফেন্স সিস্টেম এবং মিসাইলস রয়েছে এবং অ্যাটাকিং এক্সপিরিয়েন্স রয়েছে, সেটা কিন্তু কোথাও পাকিস্তান এবং চায়নার কাছে চক্ষুশূল হয়ে গেল। এবং পাকিস্তান এবং চায়নার ক্যাপাবিলিটির উপরেও কিন্তু সমগ্র বিশ্বে প্রশ্নচিহ্ন এসে গেল। মূলত পাকিস্তান প্রায় 80% ওপরে তাদের যে সামগ্রিক রয়েছে, যুদ্ধ করার জন্য যে সামগ্রিক রয়েছে, মিসাইল, জেট প্লেন এবং এয়ার ডিফেন্স সিস্টেম, সেগুলো কিন্তু প্রায় 80% ওপরে চীনের থেকে নেওয়া। তো সেখানে কিন্তু চীনের তাদের যে অস্ত্র, মিসাইল এবং এয়ার ডিফেন্স সিস্টেমের উপরে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে, যে তারা কতটা ফিজিক্যালি কাজ করতে সমর্থ। এবং বর্তমান যে সময় ছিল, এটা কিন্তু মূল একটা এটার পরীক্ষারও কিন্তু একটা সময় চলে গেল, ফিজিক্যালি যে কতটা আক্রমণ করতে তারা সফল হবে সেটা কিন্তু পরীক্ষা করার একটা সময় হয়ে গেল, যেখানে ভারত কিন্তু পুরোপুরি সফলও হয়েছে। এবং তাদের মিসাইল সিস্টেম, জেট অ্যাটাকিং সিস্টেম, র্যাডার সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম সবই কিন্তু প্রায় বলতে গেলে সাকসেসফুলি পাসড হয়েছে। তো এইখানেই প্রশ্ন এসেছে যে অপারেশন সিন্ধুর কিন্তু পুরোপুরি এই যে চাইনিজ উইপেন সিস্টেম তার প্যাটার্নকে ফেল করেছে, পুরোপুরি এটাকে প্যাটার্ন যে ফেল করেছে চাইনিজ উইপেন সিস্টেম, সেটাকে এক্সপোজ করেছে এই অপারেশন সিন্ধুর। কেননা তারা পুরোপুরি ব্যর্থ, তাদের র্যাডার সিস্টেম, তাদের এয়ার ডিফেন্স সিস্টেম। আমাদের ভারতের তরফ থেকে যেসব অ্যাটাক করা হয়েছিল, মূলত তো প্রথমে টেররিস্টদের আকারগুলোকেই আক্রমণ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেছে তাদের সাইড থেকে আমাদের সিভিলিয়ানসদের উপর, মিলিটারি বেসের উপর আক্রমণ করা হচ্ছিল ড্রোনের মাধ্যমে, এবং এছাড়াও সাধারণ মানুষের উপরে অ্যাটাক করা হচ্ছিল। তখনই কিন্তু আমাদের ভারতের তরফ থেকে ভারতের 3 সেনা যুগ্মভাবে লড়াই চালায় এবং সেখানকার পুরোপুরি যে ডিফেন্স সিস্টেম গুলো রয়েছে এবং মিসাইলস যে মিলিটারি বেসগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করেছে। এবং বলা হচ্ছে যে শেষের দিকে নাকি তাদের পরমাণুর যে রিজার্ভার রয়েছে সেখানেও, অর্থাৎ কায়রানা হিলস, সেখানেও প্রায় আক্রমণই করে ফেলেছিল। যদিও সেটা আর্মি, আমাদের যে চিফ রয়েছে তাদের তরফ থেকে কোনো রকম এটার খোলাসা করা হয়নি। যাই হোক, তো আজকের ভিডিওতে মূলত সেটাই আলোচনা হবে যে চীনের তরফ থেকে যেসব উইপেন পাকিস্তান নিয়ে এসেছিল, পাকিস্তান খরিদ করেছিল বা পাকিস্তানকে গিফট স্বরূপ দিয়েছিল, ভিক্ষা স্বরূপ দিয়েছিল বলা যেতে পারে, তো সেগুলো কিন্তু তার রিয়াল টাইম এক্সপেরিমেন্ট এবং রিয়াল টাইম টেস্টে কিন্তু ফেল করেছে। অর্থাৎ ভারতের তরফ থেকে যতগুলি অ্যাটাক হয়েছে তারা তাদের র্যাডারে ধরতেই পারেনি।
কিন্তু সেখানে কিন্তু ভারত তাদের প্রায় নিয়ার অ্যাবাউট 100% ড্রোন এবং মিসাইল কিন্তু পুরোপুরি নিউট্রালাইজ এবং ধ্বংস করতে পারে সমর্থ হয়ে গেছে। তো অপারেশন সিন্দুর নট অনলি মার্কড এ ডিসিসিভ মিলিটারি অ্যান্ড স্ট্র্যাটেজিক ভিক্টরি ফর ইন্ডিয়া। তো এখানে এটাই বলা হচ্ছে যে অপারেশন সিন্দুর যে ভারতের তরফ থেকে তাদের সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে করা হয়েছিল, সেটা যে শুধুমাত্র স্ট্র্যাটেজিক ভিক্টরি ভারতের জন্য, মিলিটারি ভিক্টরি ভারতের জন্য, এটা কিন্তু নয়। এটা ক্রিটিক্যাল ভলনারেবিলিটিস দেখাচ্ছে পাকিস্তানের আর্ম ফোর্সের উপর, পার্টিকুলারলি সেই সব ক্ষেত্রে যেখানে তাদের হ্যাভি রিলায়েন্স অন চাইনিজ সাপ্লাইজ মিলিটারি হার্ডওয়্যার, যেখানে তারা পুরোপুরি ডিপেন্ডেন্ট ছিল চাইনিজ সাপ্লায়ার মিলিটারি হার্ডওয়্যারের ওপর। তো সেখানে কিন্তু পাকিস্তানের ক্যাপাবিলিটি এবং চাইনিজ সেই অস্ত্র সেই সব প্রতি কিন্তু প্রশ্ন উঠছে। তার পরবর্তীতে কিন্তু পাকিস্তান কিন্তু আবার চীনের কাছে গেছে এবং সেখানে অল ওয়েদার ফ্রেন্ড, অর্থাৎ চীন তো তাদের সর্বকালের বন্ধু, কেননা এই সময় দেখা গেছে চীন অ্যাক্টিভলি কিন্তু পাকিস্তানকে সমর্থন করেছে। যেখানে আফগানিস্তান সেই সময় কিন্তু পাকিস্তানেরই প্রতিবেশী দেশ, আমাদের ভারতের সাথেও ওপরের দিকে কিছুটা, উত্তরের দিকে কিছুটা সীমানা শেয়ার করে, যদিও সেই অংশটা পাকিস্তান ইললিগালি অকুপাইড করে রয়েছে, পাক অকুপাইড কাশ্মীরের সাথে অ্যাটাচ রয়েছে। তো সেখানে আফগানিস্তান কিন্তু তালিবানের সরকার রয়েছে, কিন্তু আফগানিস্তানের তালিবান কিন্তু এই যে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল পেহেলগামে, সেখানে কিন্তু সেই সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তো সেই দিক থেকে ভারতের সাথে বর্তমান সময়েও কিন্তু আফগানিস্তানের সম্পর্ক সেই মর্মে, ভারত যদিও আফগানিস্তানকে, এখন আফগানিস্তানের তালিবান সরকারকে অফিসিয়ালি স্বীকৃতি দেয়নি, তবুও কিন্তু বলা যায় যে তাদের মধ্যে সম্পর্ক আগামী সময় হয়তো ভালো হতে চলেছে। কেন, কি কারণে আমি এই কথা বললাম আমরা শেষের দিকে জানবো এটা কি কারণে আমি বললাম। তো এই যে অপারেশন সিন্ধু হয়েছে, তার পরবর্তী সময়ে পাকিস্তানের তরফ থেকে তার চিরকালের বন্ধু চায়নার কাছে যাওয়া হয়েছে এবং সেখানকার বর্তমান সময়ে সেই চীনের অস্ত্রের উপর, অস্ত্রের ক্যাপাবিলিটির উপর প্রশ্ন তো উঠছে এবং পরবর্তী সময়ে এটা নিয়েও কিন্তু চিন্তা রয়েছে এবং সেই চিন্তা নিয়েই কিন্তু মূলত তারা গেছে এবং পরবর্তী সময়ে এটাকে আরো কিভাবে উন্নত করা যায়, সেখানকার ফরেন মিনিস্টার অর্থাৎ পাকিস্তানের ফরেন মিনিস্টার ইশাক দা সেখানে সোমবার ভিজিট করেছে। তো আচ্ছা, এটা নিয়ে আমি পরবর্তীতে আসছি, এটা কি ভিজিট করেছে, কি আলোচনা হয়েছে, কিন্তু তার পূর্বে আমরা জানবো যে এই যে পাকিস্তান চীনের অস্ত্রের উপর 82% নির্ভরশীল ছিল এবং তার যে ডিফেন্স সিস্টেম এবং তাদের রেডার সিস্টেম, তাদের মিসাইল সিস্টেম পুরোপুরি যে ফেইল্ড, সেই নিয়ে আলোচনা করবো এবং এর ফলে কি ইফেক্ট পড়বে চীন এবং পাকিস্তানের উপর। তো এখানে এটাই বলেছে 82% পাকিস্তান যারা ডিফেন্স ইম্পোর্ট করে চীন থেকে, এবং বর্তমানে দেখা যাচ্ছে যে রিয়াল ওয়ার্ল্ড টেস্টে এই চাইনিজ টেকনোলজি কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়েছে ভারত এবং ওয়েস্টার্ন প্ল্যাটফর্মের দ্বারা যে অস্ত্র, ডিফেন্স অস্ত্র সেখানে প্রহার করা হয়েছিল সেগুলোকে আইডেন্টিফাই করতে, এবং বিশ্ববাসীর কাছেও, বিশ্বের দরবারেও কিন্তু এটা পুরোপুরি খুলে এসেছে, পুরোপুরি একদম পর্দা ফাঁস হয়ে গেছে যে চীন কি মানের প্রোডাক্ট তৈরি করে এবং বিশ্ব দরবারে সাপ্লাই করছে। তো এটা স্বাভাবিকভাবে এফেক্ট পড়বে আগামী সময়ে তার অস্ত্র ব্যবসার দিক থেকে, যে তাদের অস্ত্র কতটা মান, কতটা উন্নত। কেননা সেই দিক থেকে ভারতের তো আকাশ তীর, যেটা ভারতের নিজস্ব পুরোপুরি এয়ার ডিফেন্স সিস্টেম, সে কিন্তু বলতে গেলে যে আমরা বলছি যে S-400 সে পুরোপুরি ধ্বংস করেছে, কিন্তু এখানে বলা যায় যে বেসিক লেভেলের যেগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের আকাশ তীরই ধ্বংস করে ফেলেছিল। তো এটা কিন্তু একটা বড় সাফল্য ভারতের। সেখানে পাকিস্তান তো ব্যর্থ হয়েছে, তার সাথে সাথে চীনেরও মুখোশ খুলে গেল যে চীন কি কোয়ালিটির, কি মানের তাদের অস্ত্র তৈরি করে থাকে এবং তারা বিভিন্ন দেশে সাপ্লাই করে থাকে। এখানে নিঃসন্দেহে চীনের এই অস্ত্র ব্যবসায় প্রভাব পড়বে। তো এই অপারেশন চলাকালীন ইন্ডিয়ান ফোর্স সাকসেসফুলি তাদের টার্গেটকে অ্যাচিভ করেছে এবং পাকিস্তানের সমস্ত রকম মিলিটারি এবং টেরর ইনফ্রাস্ট্রাকচারকে ধ্বংস করতে সমর্থ হয়েছে, নিউট্রালাইজ করতে সমর্থ হয়েছে এবং ভারতের অ্যাটাককে পুরোপুরি বাইপাস করতে ব্যর্থ হয়েছে এবং সেখান থেকে চাইনিজ যে অরিজিন এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9 পুরোপুরি ফেল, কারণ তার HQ-9কেই পুরোপুরি আমাদের ড্রোন সিস্টেম ধ্বংস করে দিয়েছে, সামনে গিয়ে ধ্বংস করতে সমর্থ হয়েছে, সেখানে কিন্তু তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যর্থ।
তো সেই এই যে ইন্ডিয়ান মিসাইল স্ট্রাইক ইনক্লুডিং দোজ ডেলিভারি বাই দি ব্রহ্মস মিসাইল যে ডেলিভারি করা হয়েছে সেগুলোকেও পুরোপুরি আইডেন্টিফাই করতে ব্যর্থ হয়েছে এই চাইনিজ রেডার সিস্টেম, ডিফেন্স সিস্টেম। তো রিপোর্টে আসছে যে এয়ার টু এয়ার PL-15, তারপরে J-10C ফাইটার জেট এবং নাভাল ফ্রিগেটস অলসো আন্ডার পারফর্মড অর malfunction বলা হয়, লিভিং পাকিস্তান ডিফেন্স কম্প্রোমাইজড অ্যান্ড আনএবল টু ডিফিট অর ইফেক্টিভলি রেসপন্ড টু ইন্ডিয়ান অফেন্সিভ। তো পুরোপুরি বোঝা গেল এখানে এটাই বলছে যে PL-15 এয়ার টু এয়ার মিসাইল যেগুলো রয়েছে, টু J-10C ফাইটার যে জেট রয়েছে, সেখান থেকে যে PL-15 এয়ার টু এয়ার মিসাইল সেগুলো পুরোপুরি কিন্তু ভারতের দ্বারা যে অ্যাটাক করা হয়েছে এবং ভারতের রেডার সিস্টেমের কাছেও কিন্তু পুরোপুরি ফেল হয়েছে। ভারত এবং পাকিস্তানের ডিফেন্স সিস্টেমও পুরোপুরি কম্প্রোমাইজ করে গেছে ভারতের কাছে এবং তাদের ম্যালফাংশনিং এর কারণে। তো এই অপারেশনাল ফেইলার সেটা কিন্তু পুরোপুরি যে ব্যাটেলফিল্ডের একটা এফেক্ট ফেলেছে পাকিস্তানের তরফে এবং চীনের তরফ থেকেও, চীনের বর্তমান আপকামিং যে ফেস আসবে সেদিকেও ব্যবসার ক্ষেত্রে। তো দিস অপারেশনাল ফেইলার have had repercussion beyond the immediate battlefield. The inability of Chinese weapons to deliver under combat condition has damaged Chinese reputation as the global arms exporter, reinforcing long-standing concerns about the quality and reliability on the military equipment. যেটা বললাম, কোয়ালিটি এবং রিলায়েবিলিটি এবং রেইনফোর্সিং লং স্ট্যান্ডিং গ্লোবাল আর্মস এক্সপোর্টারের ক্ষেত্রে কিন্তু চীন এফেক্ট হবে। বিশ্ববাসীর ক্ষেত্রে, বিশ্বের দরবারে এটা একটা বিশ্বের বাণিজ্যের ক্ষেত্রে এই উইপেনের বাণিজ্য আর কি, তাদের যে মিসাইল রয়েছে, মিলিটারি ইকুইপমেন্ট রয়েছে, তাদের কিন্তু মান এখন প্রশ্নের মুখেই দাঁড়াবে পরবর্তী সময়ে। কেননা এই যে টেনশন মুহূর্তগুলো রয়েছে, এটাই কিন্তু মূল সময় তাদের ডিফেন্স সিস্টেমগুলোকে, মিসাইল সিস্টেমগুলোকে টেস্ট করার। কেননা নিজেরা যখন টেস্ট করে তখনকার ব্যাপারটা আলাদা থাকে, কিন্তু যখন প্রকৃতই রাইভালরি হয়, অর্থাৎ প্রকৃত এনিমি শত্রু আক্রমণ করছে, তখন তুমি পারছো কিনা সেটাই কিন্তু আসল পরীক্ষার সময়। কিন্তু ভারত কিন্তু সেখানে বলতে পারো যে ডাবল এ পেয়ে সাফল্য পেয়েছে। তাদের নিজের রেডার সিস্টেম বলা যেতে পারে, রুশের দ্বারাও যে ডিফেন্স সিস্টেম রয়েছে তার মাধ্যমেও বলা যেতে পারে যে পুরোপুরি সাফল্য হয়েছে। এবং ভারতের নিজের তৈরি ব্রহ্মস সেটাও কিন্তু পুরোপুরি সাফল্যের সাথে সেখানে টার্গেটে অ্যাচিভ করতে সমর্থ হয়েছে। তো মূলত কি অবজারভেশন গুলো কি রয়েছে এই ফেইলারের? এয়ার ডিফেন্স সিস্টেম HQ-9, HQ-16, LY-18, এই যে সমগ্র এয়ার ডিফেন্স সিস্টেম, 3 ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, পুরোপুরি ব্যর্থ হলো কিভাবে? তো বিভিন্ন রকম রিপোর্ট সেখানে ইন্ডিকেট করছে যে এই যে পাকিস্তানের যে ব্যর্থতা, সেখানে চাইনিজ মেড HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছে ইফেক্টিভলি ইন্টারসেপ্ট ইন্ডিয়ান এয়ারক্রাফট অ্যান্ড মিসাইল ডিউরিং দি কনফ্লিক্ট চলাকালীন ভারত এবং পাকিস্তানের মধ্যে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এবং ইন্ডিয়ান ফোর্স সাকসেসফুলি তাদের যে রেডার সিস্টেম রয়েছে সেগুলোকে বাইপাস করতেও সমর্থ হয়েছে এবং সেখানে গিয়ে অ্যাটাকও করতে সমর্থ হয়েছে তাদের মিলিটারি ইনস্টলেশনের ওপরে, যে যার নিকটে সেগুলো ইনস্টল করা ছিল তারপরেও। তো HQ-9 এর ইফেক্টিভনেস কতটা রয়েছে তার মধ্যে প্রশ্ন রয়েছে, এবং স্পেশালি এগেইনস্ট অ্যাডভান্স ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন সিস্টেমের বিরুদ্ধে। মূলত ভারত এবং ওয়েস্টার্ন সিস্টেমগুলো যে রয়েছে তার বিরুদ্ধে এই চীনের HQ-9 কতটা কাজ করতে পারে সেখানেও প্রশ্ন রয়েছে। চাইনিজ ন্যাশনালস রিপোর্টেডলি ভয়েস criticism on social media attributing HQ-19 failure and inadequate training and operation inefficient and Pakistan side. তো এখানে চাইনিজ ন্যাশনাল এখানে তারা নিজেদের HQ-9 কে চালানোর দিকে ব্যর্থতা রয়েছে এটা কিন্তু বলছে, যেমন পাকিস্তানের সাইড থেকে দক্ষতা অর্জন করতে তারা পারেনি পাকিস্তান, এর কারণে ব্যর্থ হয়েছে, এটাই কিন্তু তারা বলতে চাইছে। তো আমরা এখন জানবো এই যে মিসাইল সিস্টেমগুলো তারা কেন ব্যর্থ হয়েছে এবং কি রয়েছিল তাদের মধ্যে। তো এই যে এয়ার টু এয়ার মিসাইল রয়েছে PL-15, তাদের মূল কাজ কি? এয়ার টু এয়ার, অর্থাৎ
যে জেট বিমানগুলো রয়েছে, অর্থাৎ যুদ্ধের সময় তো আকাশপথেও যুদ্ধ হয়, এক বিমান থেকে আরেক বিমানে, অর্থাৎ ভারতের যে জেট ফ্লাইট গুলো রয়েছে, ফাইটার জেট গুলো রয়েছে, এবং পাকিস্তানের ফাইটার জেট গুলো রয়েছে, তারাও তো আকাশে আকাশে যুদ্ধ করে। তো সেইটাই তো এয়ার টু এয়ার, তখন এক ফাইটার জেট থেকে আরেক ফাইটার জেটে অ্যাটাক করার জন্য এয়ার টু এয়ার মিসাইল ইউজ করা হয়। তো সেটা হচ্ছে PL-15। তো এই চাইনিজ মেড PL-15 বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার মিসাইল সেটা রয়েছে, এবং টাউটেড অ্যাজ এ রাইভাল টু ওয়েস্টার্ন কাউন্টারপার্টস লাইক আমেরিকান AIM 120D reportedly failed to hit intended target to malfunctioning mid-flight। তো এই যে PL-15, এটাকে বলা হচ্ছে যে আমেরিকার AIM 120D সমতুল্য। তো সেখানে কিন্তু বলা হচ্ছে ম্যাল ফাংশনিং এর কারণে PL-15 ব্যর্থ হয়েছে, ফেল হয়েছে, এবং ইন্ডিয়ান মিলিটারি অফিসিয়ালস এটা শো করেছে যে PL-15 মিসাইলের যে ধ্বংসাবশেষ সেটা হোশিয়ারপুরে রয়েছে, এবং which had landed without hitting anything, further discrediting claims of its effectiveness। এবং কোন রকম ধ্বংস হয়নি, মাটিতে আঘাত করার পরেও ধ্বংস করতে পারেনি, বিস্ফোরণ যে ঘটবে সেটাও কিন্তু হয়নি, এবং ভারত কিন্তু সেটা, ভারতের তরফ থেকে প্রেস ব্রিফিং সেটা শো করা হয়েছে। যেখানে কিছু ইনিশিয়াল রিপোর্ট এসেছে প্রো চাইনিজ মিডিয়ার তরফ থেকে যে P-15 সাফল্য পেয়েছে, এবং সেটা ক্লেম করা হয়েছে বিভিন্ন রকম প্রুফের মাধ্যমে, যেটা বলা হচ্ছে যে এটা বিশাল পরিমাণে তাদের ইমেজ তো পজিটিভ রাখতেই হবে, এবং সেই কারণে কিন্তু তারা প্রোপাগান্ডাও ছড়াচ্ছে। কিন্তু তারা কিন্তু বলা যেতে পারে তাদের মিসাইল সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি ফেল হয়েছে। CM-400 AKG এয়ার টু সারফেস মিসাইল, অর্থাৎ ফাইটার জেট থেকে, অর্থাৎ যে জেট প্লেন গুলো রয়েছে সেখান থেকে ল্যান্ডে যে মিসাইল গুলো করা হয়, সেখানে CM-400 AKG মিসাইল রয়েছে, এবং সেটাও হচ্ছে একটি চাইনিজ এয়ার টু সার্ভিস মিসাইল, এবং এটা প্রায়ই ক্যারিয়ার কিলার হিসাবে চিহ্নিত করা হয় এবং বহন করা হয়, ডিজাইনড ফর হাই স্পিড প্রেসিয়াস স্ট্রাইক এগেনস্ট গ্রাউন্ড অ্যান্ড নাভাল টার্গেট, এবং যেটা ল্যান্ডে কোন রকম টার্গেটকে অ্যাটাক করতে, নাভাল টার্গেটকে অ্যাটাক করতে কিন্তু ব্যবহার করা হয়। তো এটা মূলত বলা হচ্ছে যে ইট ওয়াজ ডিটেক্টেড আর্লি, এটাকে খুব শীঘ্রই নেত্রা অ্যান্ড AWACS এর দ্বারা ডিটেক্ট করতে পেরেছিল। ডিসপাইট এর স্পিড থাকা সত্ত্বেও ইট ল্যাক্স স্টেলথ ফিচার্স অ্যান্ড হ্যাজ লিমিটেড টার্মিনাল মিন ইউএলবিলিটি সাসপেক্টেবল টু স্পুফিং অ্যান্ড জ্যামিং। তো এদেরকে জ্যামিং করতেও, পুরোপুরি সাসপেক্ট করতেও কিন্তু সফল হয়েছে ভারতের জেট। তো ফাইটার জেটস JC-10C এবং JF-10 কি বলছে, পাকিস্তান ডিপ্লয় চাইনিজ মেড, এটা হচ্ছে চাইনিজ মেড J-10C এবং JF-10 ব্লক 2 ফাইটার জেটস, যেটা PL-50 দ্বারা ইকুইপড মিসাইল ছিল। জেট ফ্লাইট গুলো চীনের তৈরি PL-15 এর দ্বারা, মিসাইলের দ্বারা পরিপূর্ণ ছিল, তবুও কিন্তু তারা সাকসেস হয়নি অ্যাটাক করতে তাদের যেটা লক্ষ্য ছিল। পাকিস্তানের দ্বারা ক্লেম করা হয়েছে এবং চাইনিজের দ্বারা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে J-10 এয়ারক্রাফট শুটিং ডাউন মাল্টিপল ইন্ডিয়ান জেটস, যে একাধিক ভারতীয় জেটকে তারা শুট ডাউন করতে পেরেছে, ইনক্লুডিং রাফেলস রিমেন আনসাবস্টেন্সিয়াল অ্যান্ড আনভেরিফাইড বাই ইন্ডিপেন্ডেন্ট সোর্স। তো কোন রকম সোর্স নেই তাদের, তারা প্রমাণ দেখাতে পারেনি, যেখানে আমাদের ভারতের তরফ থেকে কিন্তু একাধিক প্রমাণ শো করেছে যে তারা যে এয়ারবেস গুলোকে, মিলিটারি বেস গুলোকে ধ্বংস করেছে, এটা কিন্তু প্রমাণও দিয়েছে, কিন্তু তারা কিন্তু শুধুমাত্র প্রোপাগান্ডা ছড়ানোর কারণে শুধুই প্রোপাগান্ডা ছড়াচ্ছে, কোন রকম প্রমাণ দিতে ব্যর্থ। এবং দেখা যাচ্ছে পাকিস্তানের তরফ থেকে ভারত যা করছে পাকিস্তান হুবহু কপি করছে। ভারতের তরফ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের সেনাদের সাথে মিট করতে গিয়েছিল, সেটা দেখে তাদেরও সেনা মিট করতে গিয়েছে, এবং আমাদের ভারতের তরফ থেকে বিভিন্ন দেশে আমাদের সেখানে কনসাল্ট করার জন্য, এই বিষয়ে কনসাল্ট করার জন্য কমিটি বানানো হয়েছে, এবং বিভিন্ন দেশে বিভিন্ন কমিটিকে পাঠানো হচ্ছে, এবং সেটা দেখে তারাও বানিয়ে পাঠানোর চেষ্টা করছে। তো যাই হোক, কপি পেস্ট কান্ট্রি এটা। তো নো ডেব্রিস অফ ইন্ডিয়ান এয়ারক্রাফট হ্যাজ বিন প্রেজেন্টেড বাই পাকিস্তান। তো পাকিস্তানের দ্বারা কোনো রকম ভারতের এয়ারক্রাফটের ধ্বংসাবশেষ শো করা হয়নি। দি ওভারঅল পারফরমেন্স অফ দিস চাইনিজ
jets is actual combat against Indian aircraft. A mix of Russia and Western platform was deemed ineffective by many analysts. তো বিভিন্ন অ্যানালিস্টের দ্বারা বোঝানো হচ্ছে যে ভারত এবং রাশিয়ার দ্বারা এবং ওয়েস্টার্ন প্ল্যাটফর্মের দ্বারা যে সমস্ত এয়ারক্রাফট ভারতে ব্যবহার করা হয়েছিল ভারত এগেনস্ট ইন্ডিয়ান এয়ারক্রাফটের বিরুদ্ধে, তো সেখানে মূলত পাকিস্তান কোন রকম ফিজিক্যাল কোনো ধ্বংসাবশেষ দেখাতে পারেনি এবং কোন রকম ফটো ইমেজ দেখাতে পারেনি। যেগুলো দেখাচ্ছে সেগুলো প্রোপাগান্ডা চালানোর জন্য দেখাচ্ছে এবং পুরোপুরি তারাও ব্যর্থ হয়েছে তাদের সব রকম রেডার সিস্টেম থেকে। চাইনিজ জেটস ইন অ্যাকচুয়াল কম্ব্যাট এগেনস্ট ইন্ডিয়ান এয়ারক্রাফটের এগেনস্টে। ইন্ডিয়ান এয়ারফোর্স strike reportedly destroyed and Chinese supplied YLC-8E anti-stealth radar location at the Chunian Air Base in central Punjab further highlighted vulnerabilities in China's air defense offering to Pakistan. তো বলাই হয় যে পুরো চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করতে সমর্থ হয়েছে। এরপরে হচ্ছে AR-1 গাইডেড মিসাইল ডিপ্লয়েড VIA উইং লুং 2 ড্রোনস। তো ড্রোনসে কিছু মিসাইল দেওয়া হয়েছিল, সেগুলো যে ব্যর্থ হয়েছে এটা তো বলারই অবকাশ নেই। তো মুড়ি মুরগির মতন সেগুলোকে ধ্বংস করে ফেলেছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম। তো AR-1 ইজ চাইনিজ লেজার গাইডেড এয়ার টু সারফেস মিসাইল ছিল, টিপিক্যালি ডিপ্লয় ফ্রম আনম্যানড এরিয়াল ভেহিকলস লাইক উইং লুং 2 ড্রোনসে ইনস্টল করা ছিল এবং যেটা পাকিস্তানে ডিপ্লয় করা ছিল, পাকিস্তানের দ্বারা করা হয়েছিল, পাকিস্তানে করা হয়েছিল এবং পাকিস্তান ইউটিলাইজিং উইং লুং 2 ড্রোনস আর্মড উইথ AR-1 মিসাইল ফর প্রিসিশন স্ট্রাইকস করার জন্য ভারতের ভেতরে কিছু নির্দিষ্ট স্ট্রাইক করার জন্য পাঠিয়েছিল, কিন্তু সেগুলোও কিন্তু ব্যর্থ হয়েছে। পারফরমেন্স ডিউরিং অপারেশন সিন্দুর চলাকালীন পারফরমেন্স ছিল ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম সাকসেসফুলি সেগুলোকে ইন্টারসেপ্ট করতে সাফল্য হয়েছে এবং নিউট্রালাইজ করতেও সফল হয়েছে এবং AR-1 মিসাইলস যারা তাদের টার্গেটে পৌঁছতে চেয়েছিল তারা কিন্তু টার্গেটে পৌঁছতে পারেনি এবং টার্গেটে পৌঁছানোর আগে ভারতের রেডার সিস্টেম এবং এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই যে AR-1 মিসাইল তারা ব্যর্থ হয়েছে কি কারণে? টু পেনিট্রেট ইন্ডিয়ান ডিফেন্সেস হাইলাইটস ডেফিসিয়েন্সিস ইন দেয়ার ইফেক্টিভনেস এগেনস্ট ওয়েল এস্টাবলিশড এয়ার ডিফেন্স। ভারতের ওয়েল এস্টাবলিশড এয়ার ডিফেন্স সিস্টেমের কারণে কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তো এ তো গেল পাকিস্তানের পুরোপুরি ব্যর্থতার কাহিনী, যে ভারত একাধিক প্রমাণের মাধ্যমে কিন্তু পুরোপুরি তাদের পাকিস্তান এবং চীনের মুখোশ খুলে দিয়েছে এবং চীনের বর্তমান সময়ে দাঁড়িয়ে এই যে পাকিস্তানের ভেতরে চীনের অস্ত্র, চীনের সমস্ত রকম টাইপের অস্ত্র, মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম ম্যাল ফাংশনিং করেছে, ব্যর্থ হয়েছে। চীন যদিও বলছে যে সেখানে সুদক্ষ ট্রেনার নেই, সেগুলোকে চালানোর জন্য উপযুক্ত ম্যান নেই, উপযুক্ত ফোর্স নেই, তাদেরকে প্রপার ট্রেনিং দেওয়া নেই, এই কারণে তারা ব্যর্থ হয়েছে, ম্যাল ফাংশনিং করেছে। কিন্তু সেটা কিন্তু বিশ্ব দরবারে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে চাইনিজের জন্য, চীনের জন্য, কেননা তারা তাদের অস্ত্র কিন্তু যারা চাইছে যে কিনতে কম দামে ভালো প্রোডাক্ট কিনতে, তারা কিন্তু কখনোই চীনের কাছে যাবে না এই আর্মড যে ইকুইপমেন্ট সেগুলোকে কিনতে। তো এটা কিন্তু চীনের জন্য একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। সেখানে কিন্তু ভারত সাকসেসফুলি সেগুলো করতে পেরেছে, তাদের যে সিস্টেমগুলো রয়েছে রাশিয়ার থেকে নেওয়া, ইসরায়েলের থেকে নেওয়া এবং ভারতের কাছ থেকে ভারত নিজের তৈরি, সেগুলোকেও সাকসেসফুলি এটা বলা যেতে পারে একটা টেস্ট হয়ে গেছে যে হ্যাঁ, ভারতের মধ্যে যেগুলো অস্ত্র রয়েছে তারা অ্যাক্টিভলি কাজ করতে সমর্থ, তাদের টার্গেটও অ্যাটাক করতে সমর্থ এবং ডিফেন্স সিস্টেমেও কাজ করতে সমর্থ। তো এই দুই কান্ট্রি যারা বিলাটেরাল দ্বিপাক্ষিক চুক্তি করতে বসেছে এবং তারা বলছে যে বর্তমান সময়ে দক্ষিণ এশিয়ার মধ্যে শান্তি এবং স্টেবিলিটির প্রয়োজন রয়েছে। এখন কথা হচ্ছে পাকিস্তান শান্তির কথা বলছে, যদি ও শান্তির কথাই চিন্তা করতো তাহলে কি ভারতের ভেতরে তার সন্ত্রাসবাদী হামলা চালাতো? এবং যখন তাদের সন্ত্রাস ঘাঁটিগুলোকে ভারত ধ্বংস করলো, সেখানে তারা ভারতকে সাপোর্ট না করে ভারতের এগেনস্টে কিন্তু আবার আক্রমণ চালালো ভারতের মিলিটারি বেস, ভারতের এয়ার বেস এবং সাধারণ মানুষের উপরে। তারা কি শান্তি চায়? এই ঢং চলছে পাকিস্তান এবং চীনের মধ্যে এবং চীন অ্যাক্টিভলি পাকিস্তানকে সাপোর্ট করেছে এবং পাকিস্তানের ভেতরে দেখা গেছে যাদেরকে প্রথমে যে 7ই মে তারিখে আক্রমণ করা হয়েছিল অপারেশন সিন্দুর মাধ্যমে, সেখানে যারা মারা গেছে সন্ত্রাসবাদীরা, তাদের ফিউনারেলে
পাকিস্তানের আর্মিরা গিয়েছিল। তো এটা জলযন্ত্র প্রমাণ তারা কতটা শান্তি চায় এখানে কিন্তু পরিষ্কার হয়ে যায় যে আদৌ তারা শান্তি চায় কিনা। তো ইশাকদার এটাই আশা করছে যে চীন এবং আফগানিস্তানের সাথে ত্রিপাক্ষিক একটা বৈঠক হবে, যেখানে এই কারণেই হবে যে সিকিউরিটিকে তারা উন্নত করতে চাইছে, কেননা ইন্ডিয়া এবং পাকিস্তানের যে দ্বন্দ্ব রয়েছে তার পরবর্তী সময়ে তাদের, কেননা চীনের দ্বারা চীন পাকিস্তান এবং আফগানিস্তানের সাথে নাকি ভারত সীমা শেয়ার করে, আন্তর্জাতিক বর্ডার শেয়ার করে, যদিও আফগানিস্তানে রয়েছে, উত্তর দিকে আমাদের ভারতের সাথে রয়েছে, অফিসিয়ালি কিন্তু বলা যেতে পারে যেটা পাক অকুপাইড কাশ্মীর, পাকিস্তান ইলিগালি সেটাকে দখল করে রেখেছে, সেখানে কিন্তু আফগানিস্তানের কিছু সীমা আমাদের ভারতের সাথে রয়েছে, কিন্তু সেটা আমরা এখনো তাদের সাথে সেই ল্যান্ড কানেক্ট করতে পারছি না পাকিস্তানের কারণে। তাহলে কতটা পাকিস্তান শান্তি চাইছে এটা কিন্তু বড়। আর যদিও আগামী সময়ে পাকিস্তান আবারও যদি এরকমই উত্তেজনাময় পরিস্থিতি সৃষ্টি করতে চায়, ভারতের তরফ থেকে কিন্তু অ্যাক্টিভলি ভাবেই তার রিটালিয়েট করা হবে এবং এর পরবর্তী সময়ে পাক অকুপাইড কাশ্মীর নিয়ে আলোচনা করা হবে, এটা কিন্তু বলে দিয়েছে পরিষ্কার। তো ফরেন মিনিস্টার, এই তিনজন ফরেন মিনিস্টার বলতে পাকিস্তানের ফরেন মিনিস্টার, এই তিনটি দেশের মধ্যে ট্রাইলেটারাল আলোচনা করতে চায় তাদের রিজিওনাল ট্রেড সিকিউরিটি কোঅপারেশনকে উন্নত করার জন্য। এখন আফগানিস্তান কতটা করবে জানি না, কারণ আফগানিস্তানের সাথেও পাকিস্তানের মতবিরোধ রয়েইছে। মোটের উপর যে ইশাকদার তিনি এই ডিসকাশনের গভীরতা সম্বন্ধে বলেছেন এবং ফরেন মিনিস্টার ওয়াং ই অ্যান্ড ইভলভিং রিজিওনাল সিচুয়েশন সাউথ এশিয়া, পিচ এবং স্টেবিলিটি নিয়ে কথা বলতে চাইছে। তো দুই পক্ষের তরফ থেকে পাকিস্তান এবং চীনের দ্বিপাক্ষিক চুক্তিতে তারা আফগানিস্তানকেও আনতে চাইছে এবং আফগানিস্তানের সাথে কথা বলতে চাইছে, এবং আরো বলছে যে পাকিস্তান চায়না বিলিটারি রিলেশন অ্যান্ড এক্সচেঞ্জ ভিউজ অন রিজিওনাল অ্যান্ড গ্লোবাল ডেভেলপমেন্ট অফ মিউচুয়াল ইন্টারেস্ট, এবং দুই দেশের মধ্যে আগাগোড়াই জানা আছে যে চীন পাকিস্তানকে অ্যাক্টিভলি সাপোর্ট করে। এবং কেন এই বিষয়টি চিন্তার রয়েছে, যেহেতু এটা দেখো ভারতের জন্য কি কারণে চিন্তা রয়েছে, ভারতের সাথে এই পাকিস্তান, চীন এবং আফগানিস্তান বাউন্ডারি শেয়ার করে এবং তারা বর্তমান সময় শান্তির কথা বলছে, আদৌ তারা শান্তি চায় কিনা কিন্তু সন্দেহের ব্যাপার নেই, সন্দেহ মানে কি এটা পরিষ্কার, তারা শান্তি চাই না। কিন্তু আফগানিস্তান কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে ভারতকে বলছে তাদের দেশের ভেতরে ইনভেস্ট করতে, তাদের, কেননা আফগানিস্তানের এই তালিবান সরকার আসার পরে, অর্থাৎ তালিবান তো 2021-এ আসলো, তার পূর্বে যে সরকার ছিল সেই সরকারের আমলে কিন্তু ভারত বিভিন্ন প্রজেক্টে অ্যাক্টিভলি কাজ করেছে এবং সেই প্রজেক্টগুলো কিন্তু এখন বন্ধ হয়ে পড়ে রয়েছে এই তালিবান আসার পরে। যদিও ভারত অফিসিয়ালি তালিবান সরকারকে মান্যতা দেয়নি, কিন্তু বর্তমান সময়ে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এস জয়শঙ্করের দ্বারা, ডিফেন্স এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টারের দ্বারা সেখানকার যে ফরেন মিনিস্টার রয়েছে, বর্তমানে অ্যাক্টিং যে ফরেন মিনিস্টার রয়েছে, তার সাথে কিন্তু ফোনে কথা বলা হয়েছে এবং তিনি এবং আফগানিস্তানের তরফ থেকে যে পেহেলগাম অ্যাটাকের নিন্দা করা হয়েছে তার জন্য তাকে কিন্তু ধন্যবাদ জ্ঞাপন করেছে। এই দিক থেকে কিন্তু কথা ভাবা হচ্ছে যে আপকামিং সময়ে আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক ভালো হতে চলেছে। তো এই যে তিনটি দেশ বলা হচ্ছে, among these three would prove to hazardous and country security give territorial dispute with the immediate neighbors। তো পরবর্তী সময়ে এটা চিন্তার কারণ হতে পারে, কিন্তু এর জন্য কিন্তু আফগানিস্তানকেও সাথে আনতে হবে, কেননা ট্রাম্প যদি গালফ কান্ট্রিতে গিয়ে সেখানে যেই সন্ত্রাসবাদীর জন্য তারা ক্যাশ মানি প্রাইস রেখেছিল তাকে যদি ছাড় দিতে পারে, তাহলে ভারত কেন তালিবানের সাথে সম্পর্ক করে, যেখানে তালিবান বলছে তারা কখনোই সন্ত্রাসবাদের সাপোর্ট করে না, এখন পূর্বে তো তারা সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে পরিচিত ছিল, কিন্তু বর্তমান সময়ে তারা যে আমেরিকাকে তাদের দেশ থেকে অর্থাৎ আফগানিস্তান থেকে ভাগিয়েছে, তারা শুধুমাত্র কিন্তু ক্ষমতা দখলের জন্য করেছে, এটাই কিন্তু তাদের এখনকার বক্তব্য, এবং তারা এইরকম ভিন্নকর ঘটনাকে কখনোই প্রমোট করবে না এবং কখনোই এই যে সন্ত্রাসবাদী হামলাকে সাপোর্ট করে না। তো এই টেরর ইনফ্রাস্ট্রাকচার অপারেশন সিন্দুর চলাকালীন চায়না কিন্তু বারংবার তাদের সভরেনিটি, সার্বভৌমত্ব, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি সে পাকিস্তানের সাথেই দেখিয়েছে এবং পাকিস্তানকে পুরোপুরি সাপোর্ট করেছে। তো তালিবান গভর্নমেন্ট
সেই পেহেলগাম টেরর অ্যাটাককে কিন্তু কন্ডেম করেছে এবং পাকিস্তান আর্মি কিন্তু এই আফগানিস্তানকে তাদের দিকে নিয়ে আসতে চেয়েছিল এবং ম্যানুপুলেট যেটাকে বলা হয় ম্যানুপুলেট করার চেষ্টা করেছিল পাকিস্তানের তরফ থেকে, এবং তারা বলেছিল যে ভারতের তরফ থেকে মিসাইল পাকিস্তান টেরিটরিতে পড়েছে, কিন্তু সেটা কিন্তু আফগানিস্তান উড়িয়ে দিয়েছে যে সেটা হতেই পারে না, ভারতের তরফ থেকে আফগানিস্তানে কেন করবে, কেননা ভারতের সাথে যেটুকু সীমানা রয়েছে মূলত সেটা পাক অকুপাইড কাশ্মীর, যেটা পাকিস্তান ইল্লিগালি করেছে। ভারতের সাথে বর্তমানে কোন রকম, যদিও অ্যাক্টিভলি ভারত সরকার সেখানকার তালিবান সরকারকে অফিসিয়ালি কোনো মান্যতা দেয়নি, তবুও কিন্তু কোন রকম যে বিবাদ রয়েছে এমনটাও কিন্তু নয়। কাবুল এটাও বলেছে যে পারপাট্রেটরস অফ দি অ্যাটাক টু বি ব্রট টু জাস্টিস, এবং জাস্টিসের কথা এরকম করা বলা হয়েছে, যে পেহেলগামে যে অ্যাটাক করা হয়েছিল সেটার কথা বলা হয়েছে। এবং মার্কিং দি ফার্স্ট পলিটিক্যাল এঙ্গেজমেন্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দি তালিবান এক্সটার্নাল অ্যাফেয়ার্স, যেটা বললাম মিনিস্টার এস জয়শঙ্কর কিন্তু সেখানকার আফগানিস্তানের অ্যাক্টিং ফরেন মিনিস্টারের সাথে কথা বলেছে আমির খান মুত্তাকি, যিনি ক্ষমতায় রয়েছেন বর্তমানে, সেই যে ফরেন মিনিস্টার আর কি আমির খান মুত্তাকির সাথে আলোচনা করেছেন, এবং তিনি তার 22শে এপ্রিল পেহেলগাম অ্যাটাকের এগেনস্টে এই আমির খান মুত্তাকি কিন্তু বলেছিলেন যে কোনোভাবে সেটা ভালো হয়নি, এটা কখনোই গ্রহণযোগ্য নয়, এবং তার জন্য কিন্তু ডিপ অ্যাপ্রিসিয়েশন আমাদের ফরেন মিনিস্টারের তরফ থেকে তাকে দেওয়া হয়েছে। এবং ট্র্যাডিশনাল ফ্রেন্ডশিপ আগামী সময়ে হবে এটাই আশা করা হচ্ছে, এবং ডিসকাসড উইথ দ্য মিনস দি টকিং কোঅপারেশন ফরওয়ার্ড, জয়শঙ্কর বলেছে, এবং আগামী সময়ে আরো আলোচনার মাধ্যমে এই পরিস্থিতিকে সুন্দর ভালোর দিকে নিয়ে যাওয়া হবে, অ্যাডভান্স করা হবে। এবং ইন্ডিয়া হাউএভার ডাজন্ট ফার্মলি রেকগনাইজ দি তালিবান গভর্নমেন্ট, যেটা বললাম ভারত এখনো আফগানিস্তান সরকারকে পুরোপুরি মান্যতা দেয়নি। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে যে যেখানে পাকিস্তান এবং চীন, এখন পাকিস্তান তো পুরোপুরি কোণঠাসা এই অপারেশন সিন্দুর পরে, পুরোপুরি বিশ্ব দরবারে কোণঠাসা হয়ে পড়েছে। শোনা যাচ্ছে যে আইএমএফ এর তরফ থেকে যে 1.5 বিলিয়ন লোন দেওয়া হয়েছিল, স্যাংশন করা হয়েছিল, সেটার জন্য নাকি একাধিক ক্রাইটেরিয়া এখন বর্তমান সময়ে আইএমএফ রেখেছে। আইএমএফ বলেছে এমনি এমনি তুমি টাকা পাবে না, তোমাকে এই ক্রাইটেরিয়া গুলোকে পূরণ করতে হবে। তো সেই ক্রাইটেরিয়া গুলো আমি এখনো সেগুলো পড়িনি, তো পড়লে পরে যদি ভিডিও আনার মনে হয় যে প্রয়োজন রয়েছে সেগুলো আমি নিয়ে আসবো। তো আইএমএফ কিন্তু পুরোপুরি পরিষ্কার করে দিয়েছে যে তাদের তরফ থেকে 11টি শর্ত রাখা হয়েছে, সেই 11টি শর্ত মানতে হবে, তবেই আইএমএফ এর তরফ থেকে এই অর্থ প্রদান করা হবে। তো এখানেও কোথাও পাকিস্তানকে আবারও ধাক্কা দিল আইএমএফ, যেখানে আমরা বলেছিলাম যে আইএমএফ এটা কি করলো, কারণ একটা সন্ত্রাসবাদী দেশ, তারা টাকা চাইলো এবং তারা সরাসরি দিয়ে দিল টাকাটা, এটা কিন্তু তারা সন্ত্রাসবাদের কে প্রমোট করার জন্য কাজে লাগাবে। তো বিশ্ব দরবারে পাকিস্তান অ্যাক্টিভলি ফেইল্ড এবং তারা কোণঠাসা হয়েছে। এখন দেখা যাচ্ছে যে পাকিস্তানের এই এয়ার ডিফেন্স সিস্টেম, অর্থাৎ আর্মড ইকুইপমেন্ট, মিলিটারি ইকুইপমেন্ট গুলোকে বিশ্ব দরবারে প্রমোট করতেও কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়ে গেল, কেননা যেটা ফিজিক্যাল টেস্ট, রিয়াল টাইম টেস্ট, সেখানে কিন্তু ব্যর্থ হয়েছে চাইনিজ প্রোডাক্ট। তো এটাই বলে, আমরা বলি না যে চীনের প্রোডাক্ট কম দামে বস্তা নিয়ে আসা বাড়িতে, যেমন বলা হয় যে কম দামে কিনে মজা বাড়ি ফিরে গেল সেটা, আমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম। তো এটাই হচ্ছে পরিস্থিতি, চাইনিজ মাল কিনবে, উপযুক্ত সময়ে এসে কপাল থাপড়াতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো এই ছিল বিষয়। যদি বিষয়টি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। পুরোপুরি ফ্রি, সময় মাত্র 1 সেকেন্ডেরও কম লাগে। টপিকটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, যাতে তারাও অবগত হয় এই বিষয় নিয়ে। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশের স্বার্থে দেশের সেনার এবং দেশের সরকারের সাথে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।